কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ সংগঠন যুবলীগের গাজীপুর মহানগরের উদ্যোগে আজ ভোরে এক মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিল থেকে পুলিশকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এরকম একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এদিকে গতকাল চট্টগ্রামের কালুরঘাটের বিসি এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে এক যুবককে গুলি করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ফরিদপুরে গোয়েন্দা পুলিশের নির্যাতনে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার, যদিও পুলিশের দাবি অসুস্থ হয়ে সে মারা গেছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে। আর এ নিয়ে আমাদের আজকের আলোচনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণে? প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মকসুদুল ইসলাম। ব্যারিস্টার মকসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণে? আসলে কি নিয়ন্ত্রণে? আসলে নিয়ন্ত্রণে যে একদমই না, সেটা তো আসলে মানুষ প্রতি মুহূর্তে আলোচনায় করছে। যেখানে আপনি যাবেন সেখানে মানুষ উদ্বিগ্ন, দেশ কোন দিকে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে মানুষের মধ্যে যে ভয়, মানুষের মুভমেন্ট, চলায় ফেরায় কোনো কিছুতে মানুষ এখন আর স্বাচ্ছন্দ্যতা বোধ করছে না। সবাই ভীষণ ভয়ের মধ্যেই যাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই পরিমাণ হয়ে গেছে যে আইনের প্রতি শ্রদ্ধা দেখারও কেউ আর কোনো প্রয়োজন মনে করছে না। সবাই আইন নিজের হাতে নিতে চাচ্ছে এবং যখন দেখা যাচ্ছে যে পুলিশ নিজেই বলছে যে আমরা চিন্তা করিয়েন না, কোনো কিছু হলে আপনাদের ওই প্রতিপক্ষকে এনে গাছে ঝুলিয়ে দেব। জি। অর্থাৎ আইনের প্রতি যার কথা ছিল যে সে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনকে প্রয়োগ করবে, সেও আইন মানতে রাজি না এখন আর। এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ যাচ্ছে এবং জাতি খুব একটা ভালো অবস্থায় নাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঘটনার সূত্রপাত গাজীপুরে ভোরে। তো সেখানে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হয়, তড়িৎ। তো সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে সেই মিছিল থেকে যুবলীগের কর্মীরা বলছে পুলিশ, ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ আছে, পুলিশ যাতে সামনে না আসে, পুলিশ যাতে তাদের ধরতে না আসে, এই জন্যই তারা বলছিল যে সামনে আসবি না, মাইরা ফালামু। মানে পুলিশকে হুমকি দিচ্ছে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করে। আচ্ছা, পুলিশ কি আসলে এইরকম অসহায় ও নাজুক অবস্থায় আছে? পুলিশ আসলে নাজুক অবস্থায় অবশ্যই আসে। তাছাড়া এখানে মনে রাখা দরকার যে এটা আসলে একটা সময় উৎসাহিত করা হয়েছে পুলিশকে মারা। পুলিশকে থানায় ঢুকে শান্ত মস্তিষ্কে, যারা ডিউটিতেও ছিল না, কোনো মুভমেন্টে ছিল না, রাস্তায় ছিল না, কোনো অ্যাকশন ছিল না, অনেকটা ডাকাতির মতো ঢুকে থানায় ঢুকে পুলিশকে যখন মেরে ফেলা হয়, তখন এখন মানুষ ধরে নিছে যে পুলিশকে মারলে কিছুই হবে না। আপনি কি অন্তর্বর্তী সরকারের সময়ের কথা বলছেন? আমি তারও আগের কথা বলছি, শুরুর আগের দিকে। আসলে বেসিক্যালি যেটা দাঁড়াইছে, অলরেডি আপনি বোধহয় দেখেছেন যে বিভিন্ন সংগঠন, বিশেষ করে নতুন কিছু সংগঠন, তাদের নেতারা নৃশংসতার কথা গর্বের সঙ্গে স্বীকার করছে যে তারা পুলিশকে মেরেছে। এবং একটি মেহেদী বলে একটা ছেলে, যেটা সিলেট অঞ্চলের, সে তো প্রায় টিভিতে, কি নাম, সিলেটে প্রভাবত সম্ভবত, সে তো রীতিমতো প্রকাশ্যে এসে টিভিতে এবং সাক্ষাৎকারে সব জায়গাতে বলে আমি পুলিশ মেরেছি। অর্থাৎ যখন তার বিচার হচ্ছে না, তখন মানুষ তখন ভাবছে যে এগুলো আর কিছু হয় না। আর যখন মানুষের মধ্যে ধারণা জন্মে যায় সবার মধ্যে যে কিছু হয় না, তখন এটা নিয়ন্ত্রণের বাইরেই চলে যায়। আমি একটা প্রশ্ন করতে চাই। সারা দেশে যখন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের লোকজন অতর্কিতে মিছিল করে এবং খুব অল্প সময় মিছিলটা করে ভিডিও করে তারা চলে যায়, তো তারা কিন্তু নিয়মিতভাবে পুলিশের হাতে আটক হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু ধরছে। অলমোস্ট প্রতিদিনই এই খবর আমরা কিন্তু পাই। তো কথা হচ্ছে, তারা এই মিছিলটা করে আবার পুলিশ যাতে তাদের ধরতে না আসে, এই জন্য পুলিশকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই সাহস আসলে কিভাবে তৈরি হয়? আমি মনে করি গোটা দেশে এখন একটা বিশৃঙ্খলা দেখা দিছে। গোটা দেশের প্রতিটা মানুষই মনে করছে না যে আইনের শাসন দেশে আছে। আচ্ছা, কারণ আইনের শাসন যদি থাকতো, তাহলে কোর্টেই সবার আগে আইনের শাসন থাকতো।
আমি মনে করি না। আমি একজন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসাবে আপনাকে আমি বলছি যে দেশে আইনের শাসন নাই। আইনের শাসন যদি থাকতো তখন মিথ্যা মামলায় মানুষকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে হুম, হুম, এবং জানা হচ্ছে যে মিথ্যা মামলা, বোঝা যায় যে এটা মিথ্যা মামলা, একদম প্রমাণ সাপেক্ষে এটা মিথ্যা মামলা, হুম, হুম। তারপরও তারা জামিন পাচ্ছে না, বলে রাখেন পরে দেখব। তো এতে করে মানুষের আস্থাহীনতার বুকে পড়ে গেছে। আইন প্রশাসনই এখন যেকোনো কারণে হোক, রাষ্ট্রের চাপে হোক বা রাজনৈতিক কারণে হোক, এবং আমি মনে করি যে বর্তমান যে জুডিশিয়ারি আছে, সেই জুডিশিয়ারি এখন তাদের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য খুব একটা আ কাজ করতে পারছে না বলে আমি মনে করি। এবং প্রায় পত্র-পত্রিকায় দেখবেন যে একটা জামিন দিতে ১০ বার চিন্তা হুম, করতে হুম, হুম, হয়। তো যখন দেখে যে আইন যখন প্রয়োগ হচ্ছে না হুম, হুম। কোর্টে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও এর মধ্যে আ একটা অন্যের রোষানলে পড়ছে, যারা আর আইনকে মেনে নিতে রাজিই না। যে ভাবে যে কিছুই হবে না। এইটার সঙ্গে আমি একটা সম্পূরক প্রশ্ন আপনাকে করতে পারি। আজকে একটি রিপোর্ট এসেছে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হত্যা মামলায় জামিন মেলেনি। সংবাদের শিরোনাম। আ জুলাই অভ্যুত্থানের সময় ২ টি হত্যা মামলায় আসামি হিসেবে তিনি এখন জেলে আছেন। আ গ ২০২৪ সালের ১৬ই নভেম্বর যাত্রাবাড়ি থানায় এই মামলাটি হয়েছিল এবং তিনি গত বছরের জুলাই মাসে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়। এখন পর্যন্ত প্রায় ১ বছরের মতো সময়, ১১ মাস সামথিং সময় সাবেক প্রধান বিচারপতি জেলে আছেন। তার তার জামিন হয়নি। একজন বিচারপতি, প্রধান জি। বিচারপতি, রাষ্ট্রের যে ৩ টা অঙ্গের একটা প্রধান সে ছিল। এবং যে মামলাটি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে মামলাতে তিনি জামিন পাচ্ছেন না, আমি জানি না পৃথিবীর কোন লোক মনে করে যে তিনি এই খুনের সঙ্গে জড়িত। সরাসরি বা পরোক্ষভাবে সেই মামলায় তার জামিন হবে না কেন? এবং তাকে যে অসম্মানজনকভাবে অ্যারেস্ট করা হইছে, জাতির অনেক ক্ষতি তিনি করেছেন হয়তোবা অনেকে দাবি করবে। অনেক তার বিচার ব্যবস্থা নিয়ে তার হুম, হয়তোবা হুম। অনেক প্রশ্ন তুলতে পারে। কিন্তু তিনি খুন তো করেনি। আমার কথা হলো যে তিনি যদি কোনো অন্যায় করে থাকে, সে অন্যায়ের সরাসরি বিচার হোক। সে অন্যায়ের জন্য তাকে শাস্তি ভোগ করা হোক। জি। পৃথিবীতে অন্যান্য দেশে যখন মানুষকে সম্মান করে কিভাবে, আপনাকে একটু ২ টো উদাহরণ দিই আমি আপনাকে। যখন আমাদের বার্মার রাজাকে হুম, ব্রিটিশরা অ্যারেস্ট করে, তখন বার্মার রাজাকে একটা রাজপ্রাসাদ বানায় আমাদের ইন্ডিয়াতে একটি অঞ্চলে, গোয়ার একটি অঞ্চলে রেখে দেওয়া হয়। ঠিক একইভাবে যখন বাংলার শেষ নবাবকে তারা অ্যারেস্ট করে, তাকে হুম, এখান থেকে নিয়ে গিয়ে বার্মায় একটা প্রাসাদ তুল্য বাড়িতে রেখে দেওয়া হুম, হয়। যখন আপনি যদি নেপোলিয়ন বোনাপার্টকে দেখেন, হুম, যখন হুম, যারা ব্রিটিশরা অ্যারেস্ট করে, তাকে একটা সেন্ট হেলেনা নামের দ্বীপে নিয়ে যাওয়া হয় এবং রাজকীয়ভাবে রাখা হয়। হুম, মানুষকে সম্মান দিতে হবে। পরাজিত হলেই তাকে অসম্মান করতে হবে, এর কোনো মানে নেই। উনি একজন রাষ্ট্রের চিফ জাস্টিস ছিলেন। হুম, উনার প্রতি এই যে অন্যায় হচ্ছে, উনারই ব্রাদাররা আজকে জামিন দিচ্ছে না। এই ব্রাদাররা দেখছেন না যে উনি একজন চিফ জাস্টিস ছিলেন। কেন দেখতে পাচ্ছেন না আমি জানি না। উনি দেশের চিফ জাস্টিস ছিলেন। সেই চিফ জাস্টিসকে হাতকড়া পরায় কাঠগড়ায় তোলা হচ্ছে এবং সেই চিফ জাস্টিসকে অপমানজনকভাবে বেল দেওয়া হচ্ছে। উনি যদি কোনো ক্রাইম করে থাকে, কোনো অন্যায় করে থাকে, তার জন্য তার বিচার হোক। মব জাস্টিসের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং তার বেইল হয় না। এটা কি প্রেসিডেন্ট তৈরি করে? এটা কোনো ভালো প্রেসিডেন্ট তৈরি করে না। আমরা তো ভালোর দিকে যেতে চাই। আমরা কি খারাপের দিকে যেতে চাই? কখনো যদি কেউ খারাপ করে থাকে, আমরা যদি সেটা পুনরাবৃত্তি করি এই আশায় যে আমিও বেঁচে যাবো, এটা ভাবার কোনো কারণ নেই। আমি আপনার মাধ্যমে আমার সব আ আইনাঙ্গনের সবাইকে আমি জানিয়ে দিতে চাই যে শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা আপনারা ভুলে যায়েন না। আপনারা খেয়াল রাখিয়েন। আজকে কেউ সাহস করে কিছু বলছে না। তার মানে এই নয় যে শামসুদ্দিন চৌধুরী মানিক আবার তৈরি হবে না বা হচ্ছে না। আমার কথা হলো যে মানুষ বিচার পাক। বিচারাঙ্গনে এসে বিচার পাক। তাকে আইনের পথে নেওয়া হোক। আজকে আপনারা যারা ভাবছেন যে আমাদের আর কিছু হবে না, আমরা পেয়ে গেছি ক্ষমতা, আমরা বহুদিন থাকবো। আমি প্রায় একটি কথা বলি। আওয়ামী লীগ সরকার একবার ভেবেছিল যে তারা ২০৪১ পর্যন্ত হয়তোবা ক্ষমতায় থাকবে, এমন তাদের একটা হিসাব ছিল। সবকিছুই তাদের মধ্যে আয়োজনের মধ্যে ছিল। তারা কিন্তু নাই। ঠিক তেমনি যারা ভাবছে যে আওয়ামী লীগ আর ফিরে আসবে না, তারাও কিন্তু ঠিক না। সুতরাং আমি মনে করি যে রাস্তাঘাট পরিষ্কার করে জনগণকে হুম, হুম। সঠিকভাবে চলার
সুযোগ সৃষ্টি করা উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জন্য হওয়ার পেছনে একটি বড় কারণ হচ্ছে যে ছোট্ট একটি সংগঠন 15-20 জন তার মেম্বার অথবা 50 জন এদের বাড়ছে, বিভিন্ন লোকের তো আর অভাব নেই এদেশে। এদেশে আমি একটা কথা বলি, সবচেয়ে খারাপ লোকটারও 1 কোটি সাপোর্টার আছে। তো সেখানে সাপোর্ট পাওয়া মানে এই নয় যে এরা ভালো দল বা ভালো মানুষ। সুতরাং সাপোর্টার বাইরে হবে, বেশি হবে, কম হবে, প্রতিটি লোকের পক্ষে বিপক্ষে কথা থাকবে, আমার বিপক্ষে থাকবে, আপনার বিপক্ষে থাকবে। কিন্তু ওভারঅল যেটা রিয়ালিটি হচ্ছে যে এই সংগঠনটির কয়েকটি ছেলে পেলে একটি জায়গায় একটি অ্যারেস্ট হয়েছিল, সেই অ্যারেস্টের ভিতরে তাদেরকে কিছু ছবি প্রকাশ পেয়ে গেছিল, তারা বের হয়ে সবাই নেতা হয়ে গেল, তারা সবাই সংসদে চলে গেল। কি হচ্ছেটা কি? এই সংগঠন বলতে আপনি আমি এনসিপির কথা বলছি, যে তাদের সংসদে যাওয়াটা একটা যুদ্ধে, একটা আন্দোলনে মানুষ অনেক সোলজার যুদ্ধ করে, এই সবগুলো সোলজারকে প্রাইম মিনিস্টার বানিয়ে দিতে হবে? তারা তো নির্বাচিত হয়েছে। আমাদের দেশে গণতন্ত্রটা তারা নিজের টিকিটে নির্বাচিত হয়নি, তারা একটি সংগঠনের সাপোর্ট নিয়ে নির্বাচিত হয় এবং অনেকটা, এবং তারা দুজনকে সেটি করার অধিকার কিন্তু সংবিধানে আছে। অধিকার যত কিছুই থাক, ওই অধিকারটাই প্রয়োগ করা উচিত না, যেটা আসলে সমভাবে দেখা যায় না। আমি মনে করি না যে সব ছেলের স্কুল থেকে বের হয়ে এসে সংসদে চলে গেছে এবং প্রতি মুহূর্তে তাদের বক্তব্যে হিংস্রতা প্রকাশ পাচ্ছে। স্কুল থেকে না, তারা ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটি একটা স্কুল, অন্য দেশে ইউনিভার্সিটিকে স্কুলেই বলে, বাংলাদেশে শুধু ইউনিভার্সিটিকে বিশ্ববিদ্যালয় বলে। অন্য দেশে আপনি যদি বলেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি যেটা আছে, স্কুলে মানে অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে, স্কুলেই বলে সবগুলা কলেজকে, ওদের যেগুলো কলেজ আছে। টার্মটা এরকম। আমি মনে করি যে শুধু শুনে এখানে ব্যাপারটা কি ঘটলো, ব্যাপারটা এমনই ঘটলো যে কোনো ভাবেই হোক শেখ হাসিনা সরকারকে পতন করা হয়েছে এবং এরা একটা ইনস্ট্রুমেন্টাল ছিল। এর মানে এই নয় তাদেরকে এইভাবে প্রমোট করতে হবে যে তাদেরকে সংসদে আনতে হবে না, কিন্তু তাদের রক্ত, তাদের শ্রম, তাদের আন্দোলনের ফসল কিন্তু এই 5 আগস্ট। তো তাদেরকে আপনি এইভাবে ইগনোর করতে পারেন না। আমি মনে করি না একটা রেজিম চেঞ্জ করেছে, আমি এটা মনে করি না যদি কাউকে অনেকেই নিতে পারে, অনেককেই দিতে হয়। আমি যদি মনে করি কাউকে কোনোভাবে কোনো কাজের জন্য পুরস্কৃত করতে হয়, তার অনেক উপায় আছে। জি, আমরা আরেকটি টপিকে আলাপ করব, সেটি হচ্ছে যে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল। এটি আমাদের প্রথম আলোর আজকের একটি হেডলাইন। একটি চট্টগ্রামের ঘটনা। শনিবারে কালুরঘাট বিসিক এলাকায় এরকম একটি ঘটনা ঘটেছে। একটি পোশাক কারখানার সামনে দিয়ে একটি ছেলে গুলি করতে করতে সে বীর দর্পে সে যাচ্ছে। সেই ভিডিওটা 37 সেকেন্ড একটি ভিডিও ফেসবুকে ব্যাপক। আজকে প্রথম না, এই ধরনের ঘটনা প্রায় ঘটছে চট্টগ্রামে, রেগুলার হচ্ছে। কয়েকদিন আগে তো 7 জনে মিলে ঢুকে এবং সব ক্যামেরায় আসলো, তাদেরকে অ্যারেস্ট করলো না কেন বা কি করলো, 7 জনের নাম ঠিকানাও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ পেল। আমি একটা জিনিস বুঝতেছি না, যে আজকে যে হিংস্র ঘটনাগুলো ঘটছে, সেই হিংস্রতা না ক্যামেরায় ঘটছে, জনগণ দেখতে পাচ্ছে, রেকর্ড করা হচ্ছে। এর বাইরে যে আর কত আছে এটা কিন্তু অনেকে জানে না। এগুলা মাত্র কয়েকটি ঘটনা বিভিন্ন পত্রপত্রিকায় ভাইরাল হয়, আপনি দেখেন, তার মানে কত ঘটনাই না ঘটছে জাতিতে। চিটং এ এই ধরনের ঘটনাগুলো বেশ হচ্ছে, নিয়মিতই হচ্ছে, আর ঢাকার মোহাম্মদপুরে রেগুলার হচ্ছে। যেই কারণে অপরাধ জগতের সংবাদ আসলেই মোহাম্মদপুরের খবর আসে, চিটং এর খবর আসে। তো এই যে ধরেন একজন যুবক তিনি গুলি করতে করতে এভাবে পিস্তল উঁচিয়ে চলে যাবেন, কেউ তো তাকে থামানোর সাহস পায়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাকে এখন পর্যন্ত ধরতে পায়নি। এটি কি এরকম যে যেহেতু চিটং এই ধরনের ঘটনাগুলো ঘটছে, ধরাছোঁয়ার বাইরে থাকছে, সেজন্যই এই সন্ত্রাসীরা বীর দর্পে এভাবে গুলি করতে করতে চলে যাচ্ছে? আমার এখানে কথা হচ্ছে যে আপনি চিটংয়ের ঘটনাটা আজকে দেখলেন, কয়েকদিন আগে যে পুরান ঢাকায় একটি ছেলেকে সন্ত্রাসী হোক আর যে হোক না কেন প্রকাশ্যে দিবালোকে কিছু লোক এসে পাথর চাপায় মেরে ফেললো চকবাজারে। আমি যেটা বলতেছি যে এটা ঘটনাটা হচ্ছে মানুষের মধ্যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তার কোনো মানে অবকাশ, কেউ আর কাউকে ভয় পাচ্ছে না, তারা আইন মানাটাকে, এবং আমি মনে করি এনসিপি এর জন্য দায়ী, কারণ এনসিপির কিছু কিছু ছেলে এর দ্বারা পুরস্কৃত হয়েছে এইসব কাজ করে, যে তারাও অনেক জোরে জোরে কথা বলছে, তারা দেশের ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে এমনও কথা বলেছে। আজকে তাদেরই এবং এর পুরস্কার হিসাবে তারা সংসদে গেছে, তারা বিভিন্ন পদ, ভালো ভালো জায়গায় আছে, দলের বড় বড় পদে আছে। সো এইসব এবি পার্টি এবং এনসিপি এরা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ধ্বংস করার জন্য
দুজনেই সমানভাবে দায়ী মনে করি এবং আরো অন্যান্য এলিমেন্টের সঙ্গে। আপনি যখনই দেখেন যে এবি না, পার্টির না, কিছু, কিছু লোক সব এমন, এমন জায়গায় তো কথা বলছে। সব জায়গায় তো আসলে শুধু আপনি যে সংগঠনটার কথা বলছেন সে তারা না। ছাত্রদল, যুবদল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দলের প্রচুর নেতাকর্মীরা সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসীর সঙ্গে জড়িত। আমি আপনাকে একটু না, আমি থামিয়েই শুধু বলছি। আপনাকে যে কথা বলছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতেছি। চাঁদাবাজি নিয়ে আমি পরে আসতেছি। মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় যাওয়ার পিছনে মানুষ এখন আর মনে করে না যে হুম, আইনশৃঙ্খলা আ হাতে নিলে কিছু যায় আসে। কারণ এগুলা উৎসাহিত করতেছে এদের কথাবার্তা এবং এদের আচার-আলোচনা এবং এদের কর্মকাণ্ডের পরে এরা আবার পুরস্কৃত হইছে। কেউ তো আর কাউকে তো কোনো কিছু করা হয়নি। হুম। সুতরাং আপনাকে আ দেখতে হবে যে আসলে এরা মানে এই জনগণ যারা এখন আইনশৃঙ্খলা হাতে নিচ্ছে, তারা এটা উদ্বুদ্ধ হচ্ছে অন্য কোনো আইডিওলজি বা লোকের দ্বারায়। আ সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তারা একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বিএনপি গভর্নমেন্টের ১০০ দিন উপলক্ষে। ৭ জুন তারা এই প্রতিবেদনটি প্রকাশ করে। যেখানে দেখানো হয়েছে ১০০ দিনে সারা দেশে ৬০৫ জনের মৃত্যু হয়েছে। আ এর মধ্যে অপহরণ ১৯৬ টি, ধর্ষণের ঘটনা ২০৯ টি, আর ৩,৫০০ এর বেশি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। যদিও বিএনপি এই বিস আ এই প্রক্রিয়াটিকে এই প্রতিবেদন তৈরির প্রক্রিয়াটিকে ত্রুটিপূর্ণ বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, "না, এটা এইভাবে আসলে ঠিক হয়নি।" তাহলে যেইভাবে যে প্রতিবেদনটি উনি তৈরি করা হয়েছে। প্রকাশ করুক না যে কোনটা সঠিক হইছে। উনাকে মানা করছে কি যে সঠিক হয়, কোনটা সঠিক হইছে। আপনি ইদানিং দেখবেন যে আপনি যে নারী শিশুর যে ধর্ষণের কথা বললেন, হুম, হুম। একটি ধর্ষণ যখন একটি বাচ্চাকে হইল রামিসা, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত গর্হিত, অত্যন্ত বেদনাদায়ক, মানে হুম, হুম। কল্পনাই করা যায় না যে একটি ছোট বাচ্চাকে এই ধরনের সিচুয়েশন এর মধ্যে দেয়। মানুষ তখন করল কি? রাস্তায় নেমে আসলো। রাস্তায় নেমে আসার পর সরকারও একদিনে ১৬ জন সাক্ষী নিয়ে এলো। অর্থাৎ এখানেও আইনের শাসন ব্যত্যয় ঘটলো। মানুষ আসলে আইনের শাসনকে আর মানে আমলে নিতে চাচ্ছে না। তারা মনে করছে না যে এর আর বিচার হওয়া উচিত। অনেকটা এমন যে বিচার করার কি দরকার? বাঘের খাঁচায় ঢুকাই দিয়ে মেরে ফেললেই তো হয়। না, কিন্তু তো সেটা তো এই যে আসলে আপনি যে সংখ্যাটা বললেন, আইনের এ শাসন প্রতিষ্ঠা হয় না না এতে। এক্সাক্টলি আইনের শাসনের হুম, প্রতিষ্ঠা কোনোভাবেই হয় না। হুম, যদি কোনো নজিরে আসে যে ১ সপ্তাহে একটা বিচার হুম, শেষ করতে হবে। অ্যারেস্টেড বিচারটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলুক হুম। না কেন? জি। আইনে আমাদের ১২ টা ২২ হুম, টা স্টেপ আছে নিতে হয় যে তো এগুলো তো ২২ টা দিন তো লাগে। একটা দিন তো জি, সময় দিতে হয়। জি। কিন্তু কোনো কিছু মানব না। আমরা এখনই রায় চাই, ফাঁসি চাই। আমি একটি প্রশ্ন করি। ধরেন একদিনে ১৬ জন সাক্ষীর সাক্ষী নিয়েছে, তাই হুম। তো? আ এটি কি সরকারের সক্ষমতা প্রকাশ করে না? ওয়েল সরকারি সক্ষমতা আমাদের দেশে আসলে আ কখনোই আমি বলতে রাজি না যে সরকার সক্ষম না। অনেক কিছু সরকার করতে সক্ষম। জি। বাট আমাদের যারা বিচার ব্যবস্থার সঙ্গে আমরা জড়িত, আমরা মনে করি যে বিচার ব্যবস্থাটা এমন হওয়া উচিত না কাজের বিচার। বিচার যে অপরাধী তারও বিচার হওয়া উচিত। এখানে হুম, মনে রাখতে হবে যে আপনি এখানে বিচার করতে বসেননি। এমনভাবে যেটা যে এখনই আপনি রায় দিয়ে দিবেন, জি। এখনই কার্যকর। যদি আপনি আমাদের যে সিআরপিসি আছে হুম, বা হুম। সিপিসি আছে, ওখানে তো বলা থাকতে পারত যে, "তুই এক কাজ করো, এই ধরনের ঘটনা ঘটলে নিয়ে গিয়ে একদিনে গুলি করে মেরে দিও।" কয়েকদিন আগে আপনাদের একজন প্রিয় সম্পাদক একসময় উনি ভালো পড়তেন, আরো যায় দিনের উনি ছিলেন উনি বহুদিন, শফিক রহমান। আমি ওনার একটা বক্তব্য শুনছিলাম। উনি বলছিল যে, "বিচার করার কি দরকার? ওনাকে ডেকে আনবো, আমরা বলব যে, আপনি এই কাজ করছেন।" উনি বলবে, আমি করি নাই।" আমরা বলব, "আপনি করছেন।" ওখানে গুলি করে দিলেই তো হয়ে যায়। তো এটা কিন্তু টিভিতে আসছে। তো আমি মনে করি যে আইন আইনের পথে চলা উচিত। আইনের শাস্তির প্রতি যতক্ষণ এস্টাবলিশ হবে না, যতক্ষণ মিথ্যা মামলা বন্ধ হবে না, ততক্ষণ জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে না আইনের উপরে। এবং আইন তখন জনগণ যখন আস্থা থাকবে না, তখন আইন মানুষের হাতে তুলে নেবে। এবং এটা প্রতিদিন খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন এট লিস্ট এখন তো মানে পত্র-পত্রিকা, নিউজ, টিভি দেখতে হুম, ইচ্ছা হুম, করে হুম। না। মানসিকভাবে আপনি এতই সাইকোলজিক্যালি অ্যাফেক্টেড হচ্ছেন। আ তার মানে আপনার কথা থেকে এই সামারিটা আমরা নিতে পারি যে দেশে যেহেতু আইনের শাসনের ঘাটতি আছে, অভাব আছে, সেজন্য মানুষ নিজে মানে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। ব্যারিস্টার সুমন জামিন পাবে না কেন? ব্যারিস্টার সুমন কি খুন করেছে? ব্যারিস্টার সুমনের কোন জামিন হচ্ছে না। বিভিন্ন আপনি চাপে পড়ে যাচ্ছে। যুবলীগের ও প্রেসিডেন্ট একসময় সদস্য। যুবলীগে ছিল। জি। কিন্তু কথা হচ্ছে যে মনে রাখতে হবে ব্যারিস্টার সুমনের কথা বলছেন। যে মনে রাখতে হবে একটা কথা। যখন তারা যুবলীগ বা হুম, হুম, অন্যান্য রাজনৈতিক দলের হুম, হুম। সদস্য ছিল, তখন ওই দল কিন্তু বৈধ দল ছিল।
তাদের সংগঠনের প্রতি কোনো নিষেধাজ্ঞা ছিল না। সুতরাং ওই সময় যদি তারা কোনো কিছু করে থাকে, একটা বৈধ রেজিস্টারভুক্ত সংগঠনের বৈধ কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু এটি একটি বৈধ সংগঠন, শুধু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বা কিন্তু বারণ তার করা হয়েছে। বিরুদ্ধে তো মানবতা বিরোধী অপরাধের মামলা আছে। মানবতা বিরোধী মানে জুলাই অভ্যুত্থানের। এখন প্রশ্ন হচ্ছে যে মামলা তো এটা একটা মামলা তো বাণিজ্যে পরিণত হয়েছে। মামলা রবিন ফারহানা প্রায়ই বলতেছে যে মামলাটা কি, একজন যদি একটি ঘটনা ঘটে থাকে 500 লোকের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। এখন যদি চিফ জাস্টিসের বিরুদ্ধে মামলা হইতে পারে, তবে বেশি সুমনের কে? বেশি সুমনের বিরুদ্ধে মামলা হইতে পারে, মামলা সবার বিরুদ্ধে হইতে পারে। এই কথাটা ঠিক না যে মামলা দিতে কি লাগে, কিন্তু যে নিচ্ছে, যে এইটা মামলাটা আপনার সামনে এসে বললাম যে এই মামলাটা মিথ্যা, এটা মিথ্যা না দেখতে হবে, আপনি ফাইলটা সরায় রাখলেন, 2 বছর পর তাকে জামিন দিলেন। এটা একটা আমি মনে করি যে এইসব জিনিস সবকিছু মিলেই জনগণ একটা হতাশার মধ্যে ভুগছে। যারা আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিচ্ছে, তারা নিজেই এখন দেখতেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটি জায়গায় গেছে যে এর প্রতি আস্থা রাখা, তাদের আর আস্থা রাখতে পারছেন। আরেকটি ঘটনা আমরা আলোচনা করব। ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, পরিবার বলছে নির্যাতনে, পুলিশের দাবি অসুস্থ হয়ে। ফরিদপুরে ঘটনাটি ঘটেছে মধুখালী উপজেলায়। ডিবি পুলিশ, যেটা গোয়েন্দা শাখা পুলিশের, তাদের পিটুনিতে একজন ছাত্রলীগ কর্মী, তার নাম হচ্ছে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত, তার বয়স 27। তার পরিবারের অভিযোগ যে মায়ের সামনেই পেটানো হয়েছে। আর পুলিশ বলছে যে ওই যুবককে নির্যাতন করা হয়নি, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে, এমনকি আজ ভোরে তাকে নাস্তা দেওয়া হয়েছে। নাস্তা দেওয়ার পরও একটি জলজান্ত ছেলে যার বয়স 27, সে কিভাবে এমনকি পুলিশের ভাষ্য যদি সত্যও হয়, যে পুলিশ সত্য কথা বলছে যে তারা নির্যাতনে মরেনি, তারপরেও তাদেরকে দায়িত্ব নিতে হবে যে কেন তাদের ওখানে মরল। এটা একটা 27 বছর একটি ছেলে মানুষ বাবা মার সামনে থেকে মারতে মারতে তুমি নিয়ে আসছো, কি আনো নাই, সেটা বড় কথা না। তোমার ওখানে মারা গেছে, এর সঠিক ব্যাখ্যা দেওয়ার মতো তোমাদের ক্রেডিবিলিটি থাকতে হবে। কিন্তু পুলিশের এই ক্রেডিবিলিটিটা কখনোই ছিল না, এখনো নাই। পুলিশ সবসময় একটা মানে হচ্ছে কি, আমরা তো গোটাটাই একটা জাতি, পুলিশও আমাদেরই জাতি। সুতরাং পুলিশ এখন তো মোরালিটিও তাদের অনেক সময় নাই, এবং এই রিক্রুটমেন্ট গুলো যেগুলো করা হচ্ছে সেগুলোও তাদের বিভিন্ন ভাবে করা হয়। পুলিশের মাঝে মাঝে দেখবেন ক্লোজ করে দেওয়া হচ্ছে, যদি তারা বিভিন্ন ইস্যুতেই ক্লোজ করে দেওয়া বা বিভিন্ন লোককে প্রমোশন দেওয়া হচ্ছে। সবকিছু মিলে পুলিশ এই মুহূর্তে খুব একটা যে ডিসিপ্লিন ফোর্স হিসাবে কাজ করছে তাও আমার মনে হচ্ছে না। বিষয়টা কি এরকম যে যেহেতু সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী, সেজন্যই আসলে তার মৃত্যু সমাজে মানুষের কাছে দাগ কাটে না? সমাজে সবার কাটে দাগ কাটছে। এই মুহূর্তে আপনাকে আগে যেটা বললাম যে একটি লোক যখন ছাত্রলীগ সেজে করত, তখন তো ছাত্রলীগ কোনো ব্যান্ড সংগঠন ছিল না। এবং আমি আবারও বলি যে তত্ত্বাবধায়ক সরকার আমলে যতগুলা অধ্যাদেশ পাশ করেছে সব অবৈধ, সেগুলো একটাও বৈধতা নেই, তাদের নিজেরই তো বৈধতা ছিল না, সবাই জানে। একটা পরিস্থিতির কারণে আমাদের মেনে নেওয়া ছাড়া তো উপায় নেই যে সেসেরি অফ ডক্টর ইউনিভার্সিটি কখনো কখনো কাজ করে, বাট সবসময় করে না কিন্তু। এবং ওনারা জোর করে এতদিন ক্ষমতায় ছিল, 6 মাসে একজন তো বলছিল ওরা নাকি 10 বছর থাকবে। প্রশ্ন হচ্ছে যে একটা রাজনৈতিক সংগঠন জাতির যুব সমাজের কিছু অংশকে কেমন করে জন্য তাদের মানে আমব্রেলায় নিয়ে আসতেছে, তারা একটা বৃহৎ সংঘ শক্তি তাদের আইডিওলজিতে নিয়ে আসতেছে, এসে তাদের দ্বারাই এই সব মিছিল মিটিং করাচ্ছে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হওয়ার পিছনে আমি সবার আগে মনে করি যে যেসব অন্যায় হয়েছে প্রতিটাকে আমলে নেওয়া দরকার। ফাইন, একটি সরকারের পতন হয়েছে, ফাইন। এই মনে রাখতে হবে যে আজ পর্যন্ত কোন সরকার, সে এই সরকার হোক, ও সরকার হোক, সে সরকার হোক, কাউরে আমি নাম বলতেছি না, কোন সরকারি ক্ষমতা ছাড়েনি আন্দোলনের বাইরে। সিলেটের ডিসি সারোয়ার আলমকে সরানো হলো অর্থাৎ তাকে ওএসডি করা হয়েছে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার, সেখানে দান বাক্স, তিনি সেটিকে সঠিকভাবে দান বাক্স থেকে নিয়মতান্ত্রিক উপায়ে যে টাকাটা সেটি যেন বন্টন হয়, সেটি যেন গোনা হয়, এবং সেটি যাতে স্বচ্ছতা, পরিকল্পিত উন্নয়ন ও মাদকের আসর বন্ধ, এই 3টি কাজ তিনি করার উদ্যোগ নিয়েছিলেন হযরত শাহজালাল এবং শাহপরানের মাজারে। তো স্থানীয় লোকজন প্লাস মাজারের যারা খাদেম ভক্ত, তারা এমন প্রভাব বিস্তার করেছে যে
ডিসি সারোয়ারের মতো একজন আলোচিত মানুষ, জনপ্রিয় কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তাকে ওএসডি করা হয়েছে, তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এইরকম সাহসী কর্মকর্তারা একটি অনিয়মের বিরুদ্ধে যখন অবস্থান নেন এবং তার শাস্তি হিসেবে তাকে ওএসডি করা হয়, তাহলে কি ভালো অফিসার, সাহসী অফিসার তৈরি হবে? এখন বুঝতে হবে যে আসলে কেন ওনাকে ওএসডি করা হয়েছে। ওই কারণে যে করা হয়েছে সেটা তো কেউ বলেনি। যদিও আমরা ধরে নিচ্ছি যে উনি ওই ঘটনার পরে হইছে। এসব লোককে আসলে আমাদের ওএসডি আসলে আমাদের দেশ থেকে এই প্রভিশনটা একটা লিমিটেড টাইমের জন্য বাইরে করাটা আমার মনে হয় সময় আসছে, যখন এই ওএসডি সিস্টেমটা পিএইচডিটা চালু করেছিল সেটা এখন মানুষ সবাই মিসইউজ করছে। সিলেটে যে সাদা পাথর তুলে নেওয়া হয় ওই কেলেঙ্কারির ঘটনার পর 2025 সালের 18ই অগাস্ট সারোয়ার আলমকে সিলেটে ডিসি করা হয়েছিল এবং তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন ওই সাদা পাথর খুঁজে সেখানে আবার রিপ্লেস করার জন্য। এবং তিনি একটি চমৎকার উদ্যোগও নিয়েছিলেন যে শাহজালাল এবং শাহপরানের মাজারে যেই প্রতিদিন দান বাক্সের টাকাটা আসে, এটি একটি সিন্ডিকেট নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে খায়, এরকম অভিযোগ আছে। এবং শাহজালাল এবং শাহপরানের মাজারের নামে যৎসামান্য বরাদ্দ রাখে, আর বাকিরা তারা নিজেরাই ভোগবিলাস করে। তো এটিকে নিয়মতান্ত্রিকভাবে সেটিকে করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। এবং আপনি জানেন যে শাহজালাল শাহপরানের মাজারকে কেন্দ্র করে মাদকের যে ব্যবসা, এই অভিযোগটা আছে দীর্ঘদিন। এটা অনেকটা তিনি সেটি নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছিলেন। এই প্রতিটা মাজারই আসলে আমার মনে হয় এটা একটা রাষ্ট্রীয় একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা দরকার। প্রতিটা মাজারের আয় ব্যয়ের হিসাব নেওয়া দরকার। যদিও আমরা ধর্মীয় প্রতিষ্ঠান, ওখানে আমরা অনেক সময় নাজুক অবস্থায় থাকি, অনেক সময় যেহেতু বিভিন্ন লোক বিভিন্নভাবে বিশ্বাস করে, বিভিন্ন লোক বিভিন্ন কিছু বিভিন্ন ফ্যাক্ট, আমাদের ধর্মে তো বিভিন্ন ডিভিশন আছে, এভাবে মাজার ভালো আর একজন ভাবে মাজার খারাপ। আপনার বোধহয় মনে আছে যে চ্যানেল আইটি মাজার ভিত্তিক প্রোগ্রাম হতো, সেই লোকটাকে জবাই করে মেরে ফেলছে। পঞ্চগড়ের লোকটা ছিল, আমার নামটা মনে নাই। সুতরাং মাজার নিয়ে অনেক সমস্যা তো সবসময় আছে, কেউ সাপোর্ট করে কেউ করে না। তার প্রশ্ন হচ্ছে যে ওখানে আয় ব্যয়ের হিসাবটা স্বচ্ছতা আনা দরকার এবং এটা অবশ্যই এটা রেগুলেটরি বোর্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা দরকার। কিন্তু যদি কেউ করতে চায় তাকে যদি সরাই নিয়ে আসে এবং যদি সরকার এখন প্রশ্ন হচ্ছে সরকারদের ব্যাখ্যা দিতে হবে যে কেন তাকে সরাই আনলো। আমরা এই মুহূর্তে শুধু এইটুকুই বুঝি যে হয়তো বা পাবলিক পারসেপশন হচ্ছে এইটাই যে ওনাকে ওই মাজারের লোকরা ইনফ্লুয়েন্স খাটিয়ে সরিয়ে দিয়েছে এবং তারা এত প্রভাবশালী যে একজন ডিসি কে এই ভালো কাজটি করতে দেয়নি। এবং এটা কিন্তু নতুন না যে প্রভাবশালী মহল সবসময় আমাদের প্রভাব বিস্তার করতে পারে প্রশাসনের উপরে এবং বিভিন্ন রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। এটাও একটা পার্ট অফ দা মানে জিনিস যে আইন আমরা মানবো না, আইনের ঊর্ধ্বে আমরা। এটা ওই যে আইনের শাসনটা না থাকার কারণে সব জায়গাতে কিন্তু ঘটনা সব জায়গাতে একটাই। আজকে যদি আইনের শাসন থাকতো, কোনো সরকার স্বৈরাচারী হতে পারতো না। যদি আইনের শাসন থাকতো তাহলে মানুষ অন্যায় করতে সাহস পেত না। আজকে আইনের শাসন থাকতো তাহলে এই ধরনের চাপ সৃষ্টি করতে পারতো না। আইনটাই তো শুধু রাজনৈতিক ভাবেই শুধু না, এবং সব জায়গাতেই তো এখন মানুষের আস্থা এতই কম যে দেখে মনে হচ্ছে না যে পরিস্থিতি খুব তাড়াতাড়ি উন্নতির দিকে যাবে। সিলেটের ডিসির এই ঘটনাটা সারা দেশে যে সৎ সরকারি কর্মকর্তা আছেন তাদের কাছে একটা লেসন হিসেবে আসলো যে সাহসী কাজ করে, ভালো কাজ করে করার পর এই ধরনের শাস্তির মোকাবেলা করতে হয়। সবার আগে আপনার একটা কথা বলতে খুব ভালো লাগলো, যারা সৎ ডিসি, এই সংখ্যা কত তা অবশ্য আমি জানি না, বাট ডিসি আশা করব যে নিশ্চয়ই বাংলাদেশে তার মধ্যে একজন যদি সৎ হয়ে থাকে সেটাই আমরা 100 জনকে সমান ধরে নেব। এবং এটা আসলে ওনারকে সরানোটা সত্যি সত্যি যদি কেউ প্রভাব খাটিয়ে ওনাকে সরিয়ে থাকে এবং সরকার যদি এটাকে বাউডান করে, তাহলে আমি বলবো যে সরকার এটা সঠিক কাজ করেনি এবং প্রশাসনের লোকজনকে অবশ্যই এই ব্যাপারে জিজ্ঞাসা করা যেতে পারে। আমি জানি না, হয়তো সাংবাদিকরা তাদের কাছে জিজ্ঞাসা করতে পারে। নিশ্চয়ই তদন্ত কমিটি গঠন হবে। তদন্ত কমিটি। অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মকসুদুল ইসলামের সঙ্গে। আমরা আলাপ করছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণে। আমরা আশা করতে চাই যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সুনামের সঙ্গে কাজ করবেন, এবং যারা সৎ কর্মকর্তা আছেন তারা সততার সঙ্গে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন। এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং প্রথম আলো অনলাইন.com। আজ যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা। আগামীকাল একই সময়ে অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন। সবার জন্য শুভকামনা।